শঙ্কর বেজ দেখতে পেয়ে উনি খাতায় স্কেচ করে এখানে তৈরি করেছিলেন 1938 সালে ফার্স্ট। সেম ভাবে দাদা লোহার স্ট্রাকচার করিয়ে সিমেন্ট কমপ্লিট ছুঁড়ে ছুঁড়ে গায়ে রাখবো। এখন আমরা ময়ূরাক্ষী নদীর উপরে যাচ্ছি। এটা হচ্ছে ভাষা ব্রিজ। এটা ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আবার নতুন করে আপনাদের স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো অনেকদিন পরে আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনে উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সকাল হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন। এখন প্রায় ঘড়িতে 6:30 বাজতে যায়। তো গাড়ি বের করব এবং স্টার্ট দিব গাড়ি। তো আজকের ডেস্টিনেশন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই বীরভূম তার সংলগ্ন অঞ্চলগুলোতে যাওয়ার পরিকল্পনা আছে। প্রধানত শান্তিনিকেতন, তারাপীঠ, ম্যাসেঞ্জর ড্যাম, এই জায়গাগুলো কভার করার ইচ্ছা আছে। চলুন গাড়ি বের করি, তারপরে কথা হবে। তো বন্ধুরা, এখন আমি অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি টুয়ার্ডস বীরভূম। বোলপুর যাব ফার্স্ট টাইম, প্রথমেই যাব, আমার এর আগেই যাইনি গাড়ি নিয়ে। তো রাস্তায় আছি এখন। সকালবেলার নজারা খানিকটা এরকম, সকাল সকাল। এখন 6টা বাজে। আর আমার সঙ্গে দুজন যাবেন, দুজনই কলিগ। তো তাদেরকে এক একটা জায়গায় পিক আপ করতে হবে। বড় বড় বাম্প দিয়েছে ভাই রাস্তায়, ফলে সমস্যা। তো আমার ডেস্টিনেশন যেটা স্টার্ট হলো সেটা হচ্ছে নিয়ার দীঘা, রামনগর থেকে। এখান থেকে প্রায় 300 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে এই যেখানে যাবো আর কি, বোলপুর। এখন আমরা কাঁথিতে, এখান থেকে আরেকজনকে তুলবো। তো এখান থেকে আমাদের সুদীপ বাবু বেরোবে, তার বাড়ি হচ্ছে এখানে। এটা হচ্ছে সেই সুদীপ ভুঁইয়ার বাড়ি। এখন পেট্রোল পাম্পে, কাঁথি পেট্রোল পাম্পে। এখানে 103 টাকা করে, 103 টাকা 97। 3900। আর হালকা ছাড়ো 4 করে দাও। বিল দাও, বিল দাও, বিল দাও। হ্যাঁ, নাম্বার দিবা না প্লেন দিবা? প্লেন দাও। ফোন পে, ফোন পে। এখন আমরা নন্দকুমার ক্রস করলাম, NH-16 এ উঠেছি। আর কিছুক্ষণ পরে আমরা কোলাঘাটের কাছাকাছি পৌঁছে যাব। তো তার মাঝখানে একটা ব্রেক নিতে হবে ছোটোখাটো। পেট খালি চুচু করছে, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। যাবো কোথায় সেটা আমরা জানি। আপাতত কোলাঘাট ক্রস করি, তারপর কোন দিকে যাবো ভাবছি। হয় খড়গপুর, সেদিকে খড়গপুর একটা আছে, আর একটা ডানকুনি রুট আছে। এই সেরি বেঙ্গলে ঢুকেছি এখন, এখানে টিফিন করার জন্য। ভিড় দেখেছো এখানে, ভিড় আজকে রবিবার হওয়ার জন্য প্রচুর ভিড়। পাশেই আছে একটা অ্যাকোয়ারিয়াম। আমরা এবারে 3 জন আছি। আমাদের সুমেন বাবুর সঙ্গে আছে আর সুদীপ বাবুর সঙ্গে আছে।
এই দুজন আমরা আমার তিনজনের। এই সকাল সকাল আমরা এই যে আলু পরোটা আর ঘুগনি শেরি বেঙ্গলে, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। একটা গেলেই পেট ভরে যাবে। এরকমই হতে পারে। গরম চা, ভাড়ের চা সকালে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। শেরি বেঙ্গল থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। পেছনে এই হোটেলটার নাম হচ্ছে শেরি বেঙ্গল, যেটা মেসাদার কাছে। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদী। আজকে কিন্তু ট্রাফিক প্রচুর আছে, মানে রাস্তায় গাড়ি এখান থেকে ডান দিকে বেশ ভালো ভালো রিসোর্ট আছে না, তো সোনার বাংলা বলে একটা রিসোর্ট আছে এইদিকে, আর এইদিকে বোধহয় শরৎচন্দ্রের জন্মস্থান নাকি একটা আছে। এখন আমরা শক্তিগড়ের কাছে। এটা ওই বিখ্যাত শক্তিগড়, যেটা ল্যাংচার জন্য বিখ্যাত। প্রথমে এই দোকানটা আছে আদি ল্যাংচা ভবন। এখানে গাড়ি পার্ক করে আমরা ঢুকলাম এই ল্যাংচা ভবনে। এখানে অনেক গাড়ি পাশাপাশি রাখা আছে এনএইচের ধারে এই দোকানগুলো। তো এখানে ল্যাংচা, বিভিন্ন আকৃতির ল্যাংচা রয়েছে। দেখুন অসংখ্য ল্যাংচা রাখার আছে এখানে, সুন্দর লাগছে দেখতে, এবং সদ্য সদ্য তৈরি হয়েছে এগুলো। একদম ডেকচি ভর্তি ল্যাংচা আছে এখানে, কারণ এই জায়গাটি বা এই শক্তিগড় এই ল্যাংচার জন্যই বিখ্যাত। তো আমরা একটা করে ল্যাংচা এখানে খেলাম, অসাধারণ টেস্ট। এটা অ্যাকচুয়ালি ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আমাদের এখানেও প্রথম এসেছি আমরা, এবং খুব নরম এই ল্যাংচা এখানকার। তো আমরা এই ল্যাংচা হাইড্রেট করার জন্য, কারণ গরমও আছে, বাইরে প্রচুর গরম আছে এখন। তো এরপরে আমরা আবার যাত্রা শুরু করব এখান থেকে বোলপুরের দিকে। আমরা এখন শান্তিনিকেতনে পৌঁছে গেছি। এটা বিশ্বভারতী ক্যাম্পাস। তো এখানে প্রথমেই পৌঁছে আমরা একজন গাইডকে নিলাম, যে আমাদের কাছ থেকে 800 টাকা নেবে বলল। তো এটা দেখুন, এই মাঠটা, এটা হচ্ছে এখানকার বিশ্বভারতীর বিখ্যাত ওই পৌষ পার্বণ বা পৌষ মেলার মাঠ, যেটা এখন বিশেষ কারণে বন্ধ আছে।
তো এই মাঠেই পৌষ মেলা হয় শীতের সময় প্রতি বছরই। তো এটা খুব বড় মাঠ, অনেক গাছপালাও আছে ভেতরে। বসন্ত উৎসব এখানেই হয়, এই মাঠটাই হয় বসন্ত উৎসব হয়। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, সেটা এখানেই হয়। এইখানেই আবির মেখে সব খেলাধুলা হয়। এটা পদ্ম পুকুর নাকি? এটা পদ্ম পুকুরিয়া পদ্ম। আচ্ছা উনি ছিলেন সঙ্গীতের শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র। আচ্ছা এই প্রপার্টিতে মাটির বাড়িতে উনি থাকতেন, মারা যাওয়ার পর এখন গভর্নমেন্টের হাতে চলে গেছে। আচ্ছা রবীন্দ্রনাথের ছাত্র। এখানে আর কেউ থাকে না? না, সাইডে আছে স্টাফটা দেখাশোনা করার জন্য, শুধু দেখাশোনা স্টাফ রুম। শান্তিদেব নাকি? শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষের বাড়ি, রবীন্দ্রনাথের ছাত্র এর বাড়ি। আমাদের যে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। আর এটি সেন্টার যেটা লেখা আছে গেটের ডান দিকে, এটা ওনার বাবার নাম আশুতোষ সেন। ইনি এখনো আসেন? উনি যখন আসে বিদেশ থেকে কলকাতা তখন এই বাড়িটাই ওঠে। একবার দুবার আসে। হ্যাঁ, এখন বছরে নেই। এখন নেই। অমর্ত্য যে নামটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন ভালোবেসে, ওনার ডাক নাম হচ্ছে বাবলু সেন। চপ্পলটা দিতে হবে বলেছিলেন না, অমর্ত্য সেন নামটা রবীন্দ্রনাথের দেওয়া, ঠিক বলেছো। আর ওই জন্য পার্সোনাল না, তুমি বলেছেন না চপ্পলটা দিতে হবে। এখানে ক্যাম্প আছে না, অমর্ত্য মানে যার মৃত্যু নেই, অমর টাইপ। আর ডান দিকে হচ্ছে ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে গবেষণা করে নোবেল জয়ী অমর্ত্য সেন। আচ্ছা, কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। আচ্ছা, আমরা ছিল ভেতর দিকে। এটা ওইগুলো বাড়ির সামনে। এই যে মূর্তিটা, এই মূর্তিটা এমনি স্টুডেন্ট, কলা ভবনের স্টুডেন্টরা তৈরি করে, স্টুডেন্টরা করেছে। আচ্ছা, এগুলো কি বেলে জল দিচ্ছে, এগুলো বেলে পাথর? বেলে পাথর, সিমেন্ট, চুন সুড়কি এসব দিয়ে তৈরি এটা। আচ্ছা, এগুলো ইকোনমিক। এটা জলের কলসি থেকে জল ঢালছে না? এটা হচ্ছে সঙ্গীত ভবন, ইনস্টিটিউট অফ মিউজিক, ডান্স এন্ড ড্রামা। আর এই যে স্কাল্পচারটা দেখা যাচ্ছে, এই ভাস্কর্যটা, এটা আমরা সহজ পাঠ বই আগে দেখবেন দেওয়া আছে। এই যে ভাস্কর্যটা প্রথমের দিকে ছিল, এটা বোঝাতে যাচ্ছে যে ধান ঝাড়ে না আদিবাসীরা পেছন দিক থেকে পাটা থেকে দিয়ে, সেই দৃশ্য এটা। এটা আর্টিস্ট রামকিঙ্কর বেচ, উনি বানাতে বানাতে অসুস্থ হয়ে গেছিলেন, তাই দেখুন মাথাটা কিন্তু নেই, ইনকমপ্লিট। এটা আর্টিস্টের শেষ জীবন। পশ্চিমবাংলা, উড়িষ্যা সব জায়গায় এলো সঙ্গীতের ওরাই করেছে, স্টুডেন্টরাই করেছে। ঠিক আছে, কিন্তু ঘোড়ার উপরে হাতি উঠে কি করছে এটা আমি বুঝলাম না। ওইগুলোই আর্ট। হাতির উপরে হাতি উঠে, ওটাই আর্ট। কলা ভবন দাদা, এটা ঠিক আছে, আর্ট কলেজ কলা ভবন। আচ্ছা আচ্ছা, এটা এই ছবিগুলো দেখবেন সহজপাঠ বাংলা। এটাও সহজ পাঠে আছে। এগুলো, এই ভাস্কর্যটা আলাদা, সেম আর্টিস্ট। মানে এটা বোঝাতে যাচ্ছে এই মডেলটাকে বলা হয় কলের বাসি। আগে সব জায়গা প্রচন্ড পরিমাণে কলকারখানা ছিল, রাইস মিল। তা আদিবাসীরা যে থাকতেন তাদের কাজ ছিল মানে কলকারখানায় কাজ যাওয়া। এনারা প্রতিদিন কাজ চলে যায়, একদিন কোনো কারণে দেরি হয়ে যায়, তাই মাথায় দেখুন দুই বোনের মধ্যে এক বোনের মাথায় খাবারের বাটি আছে, আর নিয়ে জঙ্গলের পথে দৌড়াচ্ছে। হাওয়াতে জানলে কি হলো? না, ওরা জানে। হাওয়াতে যে উড়ছে, শাড়িটা পেছন দিকে টানছে, শাড়িটা বাচ্চাটা ধরে যে মা আমিও যাবো। বাচ্চাটার মা দেখছে না, বা দিকে যে বাচ্চাটা মাসি, বাচ্চাটাকে মাথা ফেলে দেখছে, যে বলে কথায় কথায় মায়ের থেকে দরদ বেশি মাসি। এটা আর্টিস্ট রামকিঙ্কর বেচ অনুভব করে উনি এখানে তৈরি করেছিলেন 1956 সালে। আর এটা তৈরি করেছিলেন, ম্যাটেরিয়ালটা হচ্ছে লোহা স্ট্রাকচার দাঁড় করিয়ে, নিচে মোরাম পাথর, সিমেন্ট, চুনসুরকি। এই বাড়িতে বসে উনি লিখেছিলেন। ওনার 5টা সন্তানের মধ্যে বড় সন্তান ছিলেন মীরা দেবী। উনি এই বাড়িতে থাকতেন, 22 বছরে মারা যান ব্লাড ক্যান্সারে। সেই দুঃখে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনটা এই মালঞ্চ বাড়িতে উনি কাটান 1940। এই সাদা ফুলটা কি ফুল গো? গোলাজ ফুল। হ্যাঁ, ওটা আমাদের ওখানে গোলাজ বলে। আমাদের ওখানে এই যে সাদা রঙের একটা ফুল, রকমের গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। এটা আর্টিস্টের প্রথম তৈরি করা, মানে এই ভাস্কর্য। আর্টিস্টের নাম রামকিঙ্কর বেজ। তা এটা মানে বাঁকুড়া বাড়ি না? রামকিঙ্কর বেজের কিছু আছে আর নন্দলাল বসুর কিছু আছে। না, নন্দলাল বসু হচ্ছে পেন্টিং এর ফেমাস, রামকিঙ্কর বেজ হচ্ছে এই ভাস্কর্যগুলো। না, নন্দলাল বসু একটা বোধহয় স্থাপত্যের একটা আছে। সহজপাঠ বই যা কিশোরা বই পেন্টিং সমস্ত নন্দলাল। গাড়ি ঘোড়া ছিল না, তাই কাঁধে বাঁক নিয়ে নিয়ে দুটো ঝোলা, সামনে ঝোলায় বড় সন্তানকে বসিয়েছে, আর পেছনে ঝোলায় দেখুন ঘরে জিনিসপত্র আছে। ওনার বাঁ দিকে স্ত্রী কোলে বাচ্চা আছে, মাথার মধ্যে ঝুড়ির মধ্যে মাদুর, সঙ্গে দেখুন নিচে একটা পোষা কুকুর আছে। এনারা সঙ্গে চলে যাচ্ছিলেন। এই দৃশ্য রামকিঙ্কর বেজ দেখতে পেয়ে উনি খাতায় স্কেচ করে এখানে তৈরি করেছিলেন 1938 সালে ফার্স্ট। সেম ভাবে দাদা লোহা স্ট্রাকচার দাঁড় করিয়ে, সিমেন্ট কমপ্লিট, ছুঁড়ে ছুঁড়ে গায়ের আগুন, লাল মাটি আগুনে পুড়িয়ে ছোট ছোট ইট করে এটা 2015 তে এখানে কমপ্লিট করা। এটার নাম কি? ইগলু।
এটাকে ইগলু বলে। বরফের ঘর হয় না, সেটাকে ইট দিয়ে এটা ইট দিয়ে বানিয়েছে এখানকার স্টুডেন্টরা। নাট্যঘর। আর এই যে বাঁদিকে নাটক ঘর। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছিলেন তখন উনি এই বড় বড় বিল্ডিং এ সব উনি পছন্দ করতেন না, উনি প্রকৃতি নিজেই পছন্দ করতেন। উনি নাটক করেছিলেন ডাকঘরে। রবীন্দ্রনাথ ঠাকুর নাটক করেছিলেন ডাকঘরে, যে ওপেন মঞ্চে দেখা যাচ্ছে না, মঞ্চটা স্টেজ, এখানে নাটকটা করেছিলেন। দই দই ভালো দই, আচ্ছা, অমল দইওয়ালা যে নাটকটা আছে, অমল দইওয়ালা। রক্ত করবি নাটক এই মঞ্চের মধ্যে করেছিলেন। এখন ডেভেলপ হয়ে যাওয়ার পর বড় হল ঘরটা চলে গেছে, আর এটা এখন স্মৃতি হিসাবে সাজিয়ে রেখে দিয়েছে। ছিল এটা আগে, এখন আর্ট কলেজে এটা হেড অফিস করা ছিল। এটা এইটাই আমার এইটা, ওই যে লেখা আছে হিন্দিতে নাম। দাদা এটাই এটা আজকের জন্য না প্রত্যেকদিন লোক থাকে? প্রতিদিনের জন্যই। আরে এখন ঢুকতে দেয় না, যে সে যা তা নোংরা করে। 3 তলা। ওই ভেতরে যে ট্যাকচাটা করা আছে না, ওই যে সাদা রঙের, ওটা পালকির আদলে করা। আর ওর মিডল পজিশন দেখুন, যে একটা স্ট্রেট একটা গাছ বেরিয়ে আছে, ওটাই ছাতিম গাছ। ওই জায়গাটায় বিশাল জোড়া ছাতিম গাছ। এখানে ছিল। কি হয় বলছি, ব্যাকগ্রাউন্ডটাই বলছি। তো ওই জায়গাটায় বিশাল ছাতিম গাছ ছিল জোড়া, সেই ছাতিম গাছটা নেই আর ভেঙে গেছে। তো ওই গাছটা যে পরবর্তীকালে লাগানো ওনার মহেন্দ্র দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছ যে বলছে না, ছাতিম গাছের গোড়ায় বসে বিশ্রাম নিয়েছিলেন, এই সেই জায়গাটা। এখানকার যে জমিদার ভুবন মোহন সিনহা, ওই জমিদারের বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে। ওই জমিদারের কাছ থেকে এই জায়গা প্রথম 16 আনার বিনিময়ে পুলিশ দিয়ে কিনেছিলেন। যেহেতু ওনাদের পরিবারটা ছিলেন ব্রহ্ম সমাজের, ফ্রিতে কোনো জিনিস নিতেন না। জমিদার এমনি ফ্রিতে দিয়েছিলেন, যে বন্ধু আপনি যখন ভালোর জন্য জায়গা নেবেন তা আপনি ফ্রিতে নিন, কোনো মূল্য লাগবে না। তা উনি বলেছিলেন আমি ব্রহ্ম সমাজের লোক, আমি ফ্রিতে কোনো জিনিস নেবো না। তাই উনি 16 আনার বিনিময়ে এই জায়গাটা প্রথম কেনার পর এখান থেকে ওপেন। বট গাছ, হ্যাঁ তিন পাহাড় বটে। মাটি জমা করা হয়েছে, মানে 3 পাহাড় এখানে নাম দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে এখান থেকে দূরে নদী গেছিলেন কোপাই, আমাদের ছোট নদী চলাকে বাঁকে। সেই নদী থেকে রবীন্দ্রনাথ ঠাকুর 12 বছর বয়সে একটা বট গাছের চারা তুলে এনে সঙ্গে 3টে নুড়ি পাথর দিয়ে এখানে বসান 3টে স্টেপে, এবং নাম দিলেন 3 পাহাড় বট গাছ। বসে এখানে কবিতাও লিখেছিলেন, যে হাটের কবিতা, কুমোর পাড়া গরু বাড়ি, বোঝায় পড়া তুলসী হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যায় ভাঙলে মদল। 4 লাইনটা বসে উনি চলে গেছিলেন বাংলাদেশ রায় দহে, সেখানে দুটো শেষ করেছিলেন হাটগুলো শুক্রবারে বংশীগঞ্জ পদ্মা পাড়ে, সেটা ওইখানে লেখা। আর এই ছবিটা দেখবেন যে বাংলা সংস্কৃত প্রথম মলাট ওপরে পেন্টিং করা, নন্দলাল বসু পেন্টিং। 151 বছর এই বট গাছটার বয়স, যেখানে রবীন্দ্রনাথ বসে সহজ পাঠের কিছু কবিতা লিখেছিলেন। লাইট সব সাইডে যন্ত্রপাতি মেশিন লাগানো আছে, এটা পুরো পার্টস বা কোনো আকর্ষণ না করে। সামনে আছে গাছের তলায় ওপেন। ও উনি এতটাই ওপেন ছিলেন, ওই জন্যই লিখেছেন গোপনও। বাড়িটার নাম হচ্ছে আপনার দেহুলি বাড়ি। হ্যাঁ দেহ মানে দেহুলি বাড়ি বলা হচ্ছে এই মাটির বাড়িটাকে। মাটির বাড়িটাকে দেহ বলা হচ্ছে, দেহুলি বাড়ি। আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী 1902 সালে যখন মারা যান, ওনার দেহটা রাখা হয়েছিল ওই বাড়িটার ভেতরে কিছুক্ষণের জন্য, ওই মাটির বাড়িতে। হ্যাঁ, তাই দেহুলি বাড়ি বলা হয়। দেহলি।
ল্যাঙ্গুয়েজ নিয়ে যে কালচারটা হয় দাদা, হ্যাঁ ওই কথাগুলো এখানে পাবেন। এখানে মেডিকেল আর ইঞ্জিনিয়ারিংটা হয় না দাদা। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ছাড়া অলরাউন্ডার, চাইনিজ, কোরিয়ান, জাপান, চাইনিজ, জাপানিজ সমস্ত সব স্টুডেন্ট পাবেন। বিদেশি স্টুডেন্ট এখানে থাকে, পড়াশোনা করে। আর এটা নতুন এটা রিপেয়ারিং হচ্ছে না বানানো হচ্ছে? রিপেয়ারিং হচ্ছে, সেকেন্ড ফ্লোর হচ্ছে আবার। এই যে বলাকা গেটটা, এই গেটটার সামনে বিদ্যুৎ চক্রবর্তী যখন কোনটা এই যে বলাকা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ চক্রবর্তী যখন ছিলেন, মানে ইয়ে করছিল, আন্দোলন হচ্ছিল যে ওই নিয়ে যে কিছু স্টুডেন্টরা রাখছে, ওনাদের বক্তব্য রাখছে না, সেই সমস্ত ঝামেলা এই গেটের সামনে হচ্ছিল। আচ্ছা আচ্ছা আর ডান দিকে দেখুন দাদা, রাউন্ডের মধ্যে যে ঘেরা আছে না জায়গাটা দাদা, হ্যাঁ হ্যাঁ এখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিলেন দাদা। এইখানে হ্যাঁ, ইন্দিরা গান্ধী আবার কবে এসেছে? ইন্দিরা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রী ছিলেন, ভালোবেসে নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। হ্যাঁ এ কথাটাও ঠিক, এটাও ঠিক। ইন্দিরা গান্ধী এখানেই পড়াশোনা করেছে। বাঁদিকে দাদা এই বিল্ডিংটা হচ্ছে সেন্ট্রাল অফিস। এখন উপাচার্য যে আছে সঞ্জয় কুমার মল্লিক, উনি অফিসটায় বসছে, আচ্ছা। লোকাল বঙ্গভবনের প্রফেসর। বিশ্বভারতী গ্রন্থন বিভাগ। এই যে এখানে শান্তিনিকেতনে একটা হোটেলে এসেছি আমরা, এখানে সব মাসাতলায় পাওয়া দিচ্ছে। এখানকার যে সমস্ত বাসনপত্র সব আসার। প্রথমে দিয়েছে এই যে আলু ভাজা, বেগুনি। এসে এই যে আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই খাওয়া দাওয়া করলাম। মোটামুটি ভালো, 140 টাকা ভেজ মিল নিল, সঙ্গে ননভেজও আছে, কিন্তু আমরা ননভেজ খাইনি, ভেজ খেলাম। বিশ্বভারতী মিউজিয়াম শান্তিনিকেতনে 70 টাকা করে পার হেড টিকিট নিতে হবে এখানে। আর এটা হচ্ছে এন্ট্রি, এটা দিয়ে এন্ট্রি হবে। সামনে গাড়ি নিয়ে পার্কিং করা যাবে। এটা হচ্ছে পুরো বিশ্বভারতী ক্যাম্পাস, তার মধ্যে এটা হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। এটা হচ্ছে সেই মিউজিয়াম ক্যাম্পাস, এটা দিয়ে আমরা ঢুকবো। এটা হচ্ছে সেই, এখানে জুতো রাখতে হবে। শান্তিনিকেতনের মিউজিয়াম বিল্ডিং, আর তার বাইরের দিকে সুন্দর নেচার, গাছপালা প্রচুর আছে। সেখানে একটা বড় ধরনের বট গাছ, পুরনো বট গাছ, আর এগুলো বহু পুরনো ইউক্যালিপটাস গাছ সব আছে। এরপরে যাব আমরা সোনাঝুরি হাটের কাছে। আজকে সময় হবে না কেন? এখন সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি, শান্তিনিকেতন ক্যাম্পাস থেকে বেরিয়ে, বিশ্বভারতী ক্যাম্পাস থেকে বেরিয়ে। এই সামনেই মনে হয় হাট। সোনাঝুরি মানে যে আকাশে গাছ বলছিলাম না, এ দেখো প্রচুর আকাশে গাছ আছে, এগুলোকে সোনাঝুরি গাছই বলে। এইখানে গাড়ি রাখতে হবে নি গো। লোকেরা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে এখন আমরা এই সোনাঝুরি হাটের কাছে এসে পৌঁছেছি। এটা এই সোনাঝুরি বাগান, তার মাঝখানে এই হাটটা বসছে। বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, তার মধ্যে কাপড়, বেশিরভাগ ক্ষেত্রে কাপড় রয়েছে।
200 টাকায় মোটামুটি হ্যাঁ অনেক লাভ বেশি। এটাই হচ্ছে সেই সোনাঝুরি হাট, বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির চত্বর। এখানে একটা শিব মন্দির আছে, এটা একটা শিব মন্দির। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির, বিশাল অঞ্চল জুড়ে রয়েছে, বিশাল এরিয়া মন্দিরটা। এখানে বিভিন্ন জায়গায় দেবীর অঙ্গ পড়েছে। এটা কঙ্কালীতলা মন্দির পাশে। দেখেছি এগুলো মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেখানে পড়েছে তার জায়গাগুলোর নাম দেওয়া আছে। কুরুক্ষেত্র, ত্রিপুরা। তাই ধরতে গেলে আর পেলেম না, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ, দেখেছি রূপসাগরে মনের মানুষ। কি বলছিলে? বহুদিন ভাবি তরঙ্গে এসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হলো। তখনই মজা। কঙ্কালীতলা থেকে বেরিয়ে এখন যাচ্ছি তারাপীঠের দিকে। তারাপীঠ এখান থেকে প্রায় 58 কিলোমিটার। তো রাস্তা এরকমই, সিঙ্গেল রাস্তা, এখান থেকে স্টেট হাইওয়ে। আমরা এখন তারাপীঠের রাস্তায়, রাস্তার পাশেই কিন্তু রেল লাইন আছে, এটা সম্ভবত একটা স্টেশন আছে। সাঁইথিয়া, এটা সাঁইথিয়া পৌরসভায় ঢুকছি। এখানে সাঁইথিয়া স্টেশনও সামনে আছে নিশ্চয়ই। কোন দিকে রাস্তা গো? রাস্তা বন্ধ ওইদিকে। এখন আমরা ময়ূরাক্ষী নদীর উপরে যাচ্ছি
এটা হচ্ছে ভাষা ব্রিজ। এটা মাটি দিয়ে তৈরি, বর্ষাকালে এটা ডুবে যায় না, ভেসে যায়। ভাই এটা পেরোনোর জন্য আমাদেরকে 10 টাকা চাঁদা দিতে হয়েছে, টিকিট। রাস্তা খাল এরকম। মেনটেন্যান্স কস্টের জন্য 10 টাকা করে নিচ্ছে পার গাড়ি। ওই বর্ষাকালে এটা কিভাবে পেরোয় আমার জানা নেই। ওই পাশে কোথায় ব্রিজ ফ্রিজ আছে কিনা কি জানি। এটা সাঁইথিয়া থেকে তারাপীঠ যাওয়ার পথে পড়ে এই ভাষা ব্রিজটা। নিউ এক্সপিরিয়েন্স এটা আমার। একবার